স্বাগত 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান এবং জাহিদুল বাশা। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। সৌদি আরব ও ওমানের ফ্লাইট শুরু 1 অক্টোবর, বললেন পররাষ্ট্রমন্ত্রী। সুযোগ পেয়ে এই টিকিট বাণিজ্য অসাধু চক্রে। গাড়ি চালক মালিকের চক্রে স্বাস্থ্যের সাবেক ডিজি সহ 11 প্রভাবশালী। নিয়োগ টেন্ডার বাণিজ্যে আয় শত কোটি টাকা। তিতাসের এমডি মামুনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। কার্যাদেশ দিয়েও প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের নকশায় ত্রুটি, পরস্পরকে দুষছে সেতু বিভাগ, রেলওয়ে। ত্রুটি সংশোধনে 2টি টিম। এবং নারায়ণগঞ্জে মৃত কিশোরীর জীবিত ফেরার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ। প্রতিবেদন দিতে হবে 4 নভেম্বর। বিরোধীহীন সংবাদ দুপুরের শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। বাতিল হওয়া সৌদি আরবগামী সব রুটের ফ্লাইট 1 অক্টোবর চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এছাড়াও আটকে পড়া ওমান প্রবাসীরা একই দিন থেকে মাস্কটে ফিরতে পারবেন বলেও জানিয়েছেন তিনি। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সৌদি আরবে যাওয়ার আগে সবাইকে করোনা পরীক্ষা করাতে হবে, সবার পিসিআর টেস্টের রিপোর্ট থাকতে হবে। সৌদি আরবে পৌঁছানোর পর থাকতে হবে 14 দিন কোয়ারেন্টিনে। সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এদিকে সৌদির জেলে আটকা পড়া 462 জন রোহিঙ্গার মধ্যে 70 জনের কাছে বাংলাদেশি পাসপোর্ট পাওয়া গেছে। এ বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে। প্রকৃত বাংলাদেশি পাসপোর্টধারীদের ট্রাভেল পাস দিয়ে দেশে ফেরত আনা হবে। এছাড়া সৌদিতে বসবাসকারী 54,000 রোহিঙ্গার জন্য বাংলাদেশ নয় মিয়ানমারকে পাসপোর্ট ইস্যু করতে রিয়াদকে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সৌদি এয়ারলাইন্সের টিকিট প্রত্যাশীদের মধ্যে 1 থেকে 500 পর্যন্ত টোকেন প্রাপ্তদের আজ টিকিট দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর 501 থেকে 850 পর্যন্ত টোকেন প্রাপ্তদের দেওয়া হবে আগামীকাল। এরপর পর্যায়ক্রমে শনিবার দেওয়া হবে 551 থেকে 1200 এবং রোববার দেওয়া হবে 1201 থেকে 1500 পর্যন্ত টোকেন প্রাপ্তদের টিকিট। সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত 6000 টিকিট প্রত্যাশীকে টোকেন দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককেই সিরিয়াল মেনে টিকিট দেওয়া হবে। যারা এখনও টোকেন পাননি তাদের আগামী বৃহস্পতিবার থেকে টোকেন দেওয়া শুরু হবে। এদিকে টিকিট ও টোকেনের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা থাকলেও রাজধানীর সোনারগাঁও হোটেলের সৌদি এয়ারলাইন্সের বুথের সামনে ভিড় করেছেন অনেক প্রবাসী। তাদের লাইনে দাঁড়ানো এবং শৃঙ্খলা রক্ষায় সহায়তা করছে পুলিশ। ভিড় থাকায় কারওয়ান বাজারে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। টিকিট প্রত্যাশীদের ভিড় সবখানেই দেখা যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর সোনারগাঁও হোটেল ও মতিঝিল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি কারণ বাজারে সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্সের বুথের সামনে, সেখানে আছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, সকাল থেকে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে টিকিট প্রত্যাশীদের ভিড় এবং সে কারণে সড়কে যান চলাচলে বিঘ্ন হচ্ছে। এরপরে একটা নির্দেশনা আসে যে 500 পর্যন্ত টিকিট দেওয়া হবে। তো সৌদি প্রবাসীদের টিকিট সেই 500 পর্যন্ত টিকিট দেওয়া শুরু হয়েছে কিনা? দেখুন, কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এই টিকিট বিক্রি, অর্থাৎ টানা 2 দিন বন্ধ থাকার পর এখন শুরু হয়েছে টোকেনের যে সিরিয়াল, সেই সিরিয়াল অনুযায়ী টিকিট দেওয়া। আমি যদি একটু দেখাতে চাই, এখন দেখতে পাচ্ছেন যে এখানে সৌদি এয়ারলাইন্সের যে টিকিট কাউন্টার রয়েছে, এই কাউন্টার থেকে একজন এই টিকিট নিয়ে বের হলেন, অর্থাৎ টানা 2 দিন পর তিনি আর কি টিকিট পেলেন। তার যে প্রত্যাশিত টিকিট, সেই টিকিটটি পেয়েছেন। ভেতরে সিরিয়াল অনুযায়ী আরও অনেক সৌদি প্রবাসী এখন টিকিট সংগ্রহ করছেন। আমরা যে বিষয়টি দেখেছি যে গত রোববার
যখন এই টিকিটের জন্য এখানে ভিড় জমে, অর্থাৎ সবাই টিকিটের জন্য আসে এখানে টিকিট প্রত্যাশীরা, এরপর থেকে কিছুটা জটলা তৈরি হয় এবং আমরা দেখেছি যে সোমবারে সড়ক অবরোধ করে এই সোনারগাঁও হোটেলের সামনের যে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, এই অ্যাভিনিউয়ের সড়কের একটি অংশ এই টিকিট প্রত্যাশীরা অবরোধ করে বিক্ষোভ করে, ঘণ্টাখানেক আটকে রাখে, যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এরপর থেকে আমরা দেখছি যে সোমবারের পর আর টিকিট বিক্রি হয়নি এই সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে। মঙ্গল এবং বুধবার টানা 2 দিনই টিকিট বিক্রি বন্ধ ছিল এবং এই গত 2 দিনই আমরা দেখেছি এই টিকিট প্রত্যাশীরা রাজধানীর বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ত্রণালয়ের সামনে তারা তাদের দাবি নিয়ে আন্দোলন করেছে। মন্ত্রণালয়ের টিকিট বিক্রি তো শুরু হয়েছে, সেক্ষেত্রে টিকিট বাণিজ্যের একটি বিষয় আমরা খেয়াল করেছি, তো সেক্ষেত্রে টিকিটের মূল্যটা কত ধরা হয়েছে এবং যারা রিটার্ন টিকিট নিয়ে এসেছিলেন তাদেরকেও বাড়তি টাকা দেওয়ার একটা অভিযোগ পাওয়া গেছে, সেই বিষয়টি পরিষ্কার করে জানাবেন আমাদের। দেখুন, গত সোমবারে যখন এখানে থেকে যারা রিটার্ন টিকিট নিয়েছেন, অর্থাৎ চার্টার্ড ফ্লাইটের রিটার্ন টিকিট, তাদের কিন্তু বাড়তি 25,000 টাকার মতো গুনতে হয়েছে এবং যারা নতুন করে টিকিট নিয়েছেন তাদের ওয়ান ওয়ে অর্থাৎ সৌদি যাবার জন্য শুধু 95,000 টাকা গুনতে হয়েছে এবং আজকেও যারা টিকিট নিচ্ছেন তাদেরও কিন্তু বাড়তি টাকা গুনতে হচ্ছে। তবে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষর সাথে আমরা কথা বলেছিলাম এ নিয়ে। সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে যে এই টিকিটের বাড়তি দাম যাতে না হয় বা নিতে না হয়, এর জন্য তারা বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য খুব দ্রুতই উদ্যোগ গ্রহণ করছে এবং সেই বাণিজ্যিক ফ্লাইটটি খুব দ্রুতই চালু হবে এমনটি তারা জানিয়েছেন। আরেকটি বিষয় আপনি বলছেন যে কালোবাজারি, এই কালোবাজারি নিয়ে কিন্তু অভিযোগ শুরু থেকে ছিল, কারণ বিভিন্ন এজেন্সি থেকে এখানে যারা টিকিট প্রত্যাশী আছেন তারাও দাবি করেছেন 1,30,000 বা 1,40,000 টাকা হলে বিভিন্ন এজেন্সি থেকে টিকিট পাওয়া যায়, সেই টিকিট কালোবাজারিতে চলে গেছে। এ নিয়ে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা এই বিষয়টি তারা খতিয়ে দেখছে, তদন্ত করছে তাদের মতো করে এবং কেউ যাতে কালোবাজারিতে টিকিট বিক্রি করতে না পারে সেজন্য তাদের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে, এটি তারা আশ্বাস দিয়েছেন। তবে একটি বিষয় হচ্ছে, আজকে যাদেরকে লাইনে দেখছেন এখানে তারা কিন্তু গত 3 থেকে 4 দিন যাবৎ এই সোনারগাঁও হোটেলের যে সৌদি এয়ারলাইন্সের কাউন্টার রয়েছে, এই কাউন্টারের আশপাশে বিভিন্ন মেঝেতে বা বিভিন্ন গাছের নিচেই কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন, রাত দিন অবস্থান নিয়েছিলেন এবং তারা অনেকটা কষ্ট করে এখানে আসলে খাবার দাবারের তেমন কোনো সুবিধা না থাকা সত্ত্বেও শুধু টিকিট পাবার আশায় তাদের যে অপেক্ষা, সেই অপেক্ষা শেষ হতে চলেছে বলা চলে, কারণ 4 থেকে 5 দিন পর আজকে এখন টিকিট পাচ্ছেন তারা। তবে এখানে টোকেনের একটি জটিলতা রয়েছে, কারণ অনেকেই ভেতরে অবস্থান করেছেন কিন্তু তাদের যে টোকেনের সিরিয়াল সেটি আসলে 1000-এর পরে 2000-এর পরে এমন অনেকেরও টোকেন রয়েছে। কিন্তু আমরা এখন একজন টিকিট পেয়েছেন তার সাথে একটু কথা বলতে চাই। আপনি কতদিন পরে টিকিট পেলেন? 5 দিন পর 5 দিন পর দিনের 9টা 1টার দিকে পারি। কত টাকা নিয়েছে? টাকা নেয়নি। আপনারা এই কয়দিন এখানে কিভাবে থাকছেন? কিভাবে উঠি খাইছি, কলা খাইছি, সময় খাওয়া পাইছি, ওই গেট পার হবার দেয়নি, গেলে আসবার দেয় না, এগুলো নানান সমস্যা। শুনছিলেন অনেক কষ্ট করে এই 5 দিন অবস্থান করেছিলেন, এই 5 দিন অবস্থানের পরেই মূলত টিকিট পেয়েছেন। এখন এমন লাইনে যারা আছেন, অর্থাৎ 1 থেকে 500 টোকেন নম্বর যারা আছে তাদের অনেকে এখনও আপনি দেখতে পাচ্ছেন যে এই কাউন্টারের আশপাশে বিভিন্ন পয়েন্টে তারা বসে শুয়ে অবস্থান করছেন তাদের সেই কাঙ্ক্ষিত টিকিটের জন্য। আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে বাইরেও কিন্তু এখন অনেক অপেক্ষা করছে। মাহমুদ, আপনি সাথেই থাকুন, আমরা যাব সহকর্মী রায়হানের কাছে। রায়হান আছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের কার্যালয়ে মতিঝিলে। রায়হান, আপনি তো আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্যালয়ের সামনে মতিঝিলে, সেখানে টিকিট প্রত্যাশীদের ভিড় কেমন দেখছেন আপনি, আর সেখানে টিকিট বিক্রি শুরু হয়েছে কিনা? এখন টিকিট বিক্রি কিন্তু এখানে হচ্ছে না। মার্চ মাসের 16 এবং 17 তারিখে যাদের রিটার্ন টিকিট ছিল তাদের টিকিট দেওয়া হচ্ছে শুধুমাত্র, এবং এই ফ্লাইটটি কিন্তু 26 এবং 27 তারিখে যাবে। আমি যদি আমার ঠিক পেছনের যেই প্রধান কার্যালয়ের সঙ্গে যে ফটকটি রয়েছে সেখানে যদি দেখানোর চেষ্টা করি, যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই মানুষের সংখ্যা কমতে শুরু করেছে এবং এই যে গেটটি রয়েছে গেটে কিন্তু এখনও একটি জটলা আমরা দেখতে পাচ্ছি। আসলে তারা অপেক্ষা করছেন যে তারা ভিতরে গিয়ে টিকিটটি নেবেন এবং টিকিটটি যারা নিতে এখানে এসছেন
আসছেন তারা কিন্তু বলছে তাদের অনেকেই কিন্তু জানেন না যে গতকালকে যে সিদ্ধান্ত হয়েছে 24 দিন সময় বাড়ানো হয়েছে সেই বিষয়গুলো এখানে যারা এসছে তারা কিন্তু জানেন এবং আজকে যে 16 এবং 17 তারিখে ফিরতির টিকিট দেওয়া হচ্ছে সেই বিষয়টি নিয়েও কিন্তু অনেকে আসলে জানেন না। তো সব মিলিয়ে কিন্তু এখানে যেই সমস্যাটা সবচেয়ে বেশি হয়েছে সেটি হচ্ছে যে এখানে যারা আসছেন তাদের কিন্তু সঠিক তথ্য তারা কোথাও থেকে পাচ্ছে না যে কোথাকার টিকিট আসলে দেওয়া হচ্ছে বা কোথা থেকে টিকিট দেওয়া হবে বা কবে নাগাদ টিকিট পাওয়া যাবে। অনেকেরই আসলে 30 তারিখে ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে 24 দিন বাড়ানোর পরেও অনেকের মেয়াদ তারপরও বাকি থাকবে। সেই বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা বারবারই বলছেন। এবং এখানে যেই ফ্লাইট দুটির কথা বলা হচ্ছে এখানে কিন্তু দুটি ফ্লাইট যাবে, সেই দুটি ফ্লাইটে 16 এবং 17 তারিখে যারা অপেক্ষা ছিলেন বা 16 এবং 17 তারিখে যাদের টিকিট করা ছিল শুধুমাত্র তারাই কিন্তু পাবে এবং তাদের ক্ষেত্রে কিন্তু তারা সবাই কিন্তু টিকিট পাবে বলেই কিন্তু আমাদেরকে এখান থেকে নিশ্চিত করা হয়েছে। এবং তারা বলছেন যে এই কর্তৃপক্ষ কিন্তু বলছেন যে অতিরিক্ত কোনো ফ্লাইট এখান থেকে দেওয়া যায় কিনা সেই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত চলছে। বা একটি বিষয় হচ্ছে যে এই বাংলাদেশ বিমানের যে ফ্লাইট সেটি কিন্তু সৌদি আরবে ল্যান্ডিংয়ের এখন পর্যন্ত কোনো অনুমোদন তারা পায়নি। অনুমতি পেলে আরও ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে এবং এই যে বর্তমানে যে সমস্যাটি তৈরি হয়েছে সেটি অনেকটাই সমাধান হবে বলে তারা মনে করছেন। এবং এখানে যারা আসছেন তারা কিন্তু অভিযোগ করছেন, যেমনটি আমাদের সহকর্মী শরীফ জানাচ্ছিলেন যে তারা বলছেন যে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে কিন্তু অতিরিক্ত টাকা দিয়েও পাওয়া যায়। সব মিলে এখানকার পরিস্থিতি হচ্ছে 16 এবং 17 মার্চের টিকিট দুইটা টিকিট যাতে কাটা যায় তারা কিন্তু 26 এবং 27 তারিখ সেই ফ্লাইটের টিকিটে পাচ্ছেন। রাজধানী কারওয়ান বাজার ও মতিঝিল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে ফ্লাইট সংকটে আটকে পড়া সৌদি প্রবাসীদের অসহায়ত্বের এই সুযোগে সক্রিয় একটি অসাধু চক্র। এদের কাছ থেকে স্বাভাবিক মূল্যের অনেক বেশি দামে টিকিট কিনতে হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। বেশি দামে টিকিট বিক্রির সত্যতা স্বীকার করে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার অনুরোধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। প্রায় 35,000 সৌদি প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হচ্ছে 30 সেপ্টেম্বর, কিন্তু ফ্লাইট সংকটে টিকিট পাচ্ছেন না অধিকাংশই। যারা সৌদি এয়ারলাইন্সের টিকিট কিনতে যাচ্ছেন তাদেরও দিতে হচ্ছে বাড়তি দাম। করোনার মধ্যে বিভিন্ন মেয়াদে যারা ছুটিতে এসেছেন তাদের অনেকেই সাথে নিয়ে এসেছিলেন রিটার্ন টিকিট, কিন্তু তারপরও আসন বরাদ্দের জন্য গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। এটার দাম বেশি নেওয়ার কারণে সবগুলো টিকিট কালো হাতে চলে গেছে, সব অফিসে টাফাসে চলে গেছে এই টিকিটগুলো। এগুলো ডবল দামে রিডবল দামে 1,20,000 30,000 1.5 লক্ষ টাকা বিক্রি করতে আছে একটা টিকিট, অথচ আমরা সবাই আপ ডাউন টিকিট। আমার কথা হচ্ছে আমরা যারা আপ ডাউন টিকিট নিয়ে আইছি আমরা কেন যাইতে পারবো না? এরা টাকা বেশি দিয়ে হেরা চলে যেতে পারছে, হেগো দাম বেশি আমগো দাম নাই গিয়ে, মানে আমগো যে আগে পুরানো টিকিট আছে এই তোমরা সরো এগুলো টাকা দাও। এই পরিস্থিতির জন্য ট্রাভেল এজেন্সির সিন্ডিকেটকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। এ ধরনের এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের। এখন এটা কি সৌদি এয়ারলাইন্স বাড়িয়েছে না সিন্ডিকেট করা হচ্ছে, এটা নিয়ে একটি কিন্তু নৈতিকতার প্রশ্ন। এই লোকগুলো যাবে তাদের চাকরির জন্য, এবং এখন যদি টিকিটের দাম বাড়িয়ে দেওয়া যায় অযথা, এটা একটা তাদের জন্য একটা বিশেষ চাপ পড়ে যাবে। এই অবস্থায় সরকারকে অবশ্যই এগিয়ে আসা দরকার। সিন্ডিকেটের বিষয়টি মানছেন বেবিচক চেয়ারম্যানও। প্রবাসীদের হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের তৎপর হওয়ার তাগিদ দেন তিনি। আমাকে বলেছে তারা সবার জন্য ওপেন রেখেছে, বাট আমাদের দেশের যে বাংলাদেশি যারা ট্রাভেল এজেন্ট তারা মুহূর্তেই আমার যেটা ধারণা তারা এই টিকিটগুলোকে ব্লক করে ফেলতেছে যাতে অন্যরা টিকিট, এই ব্যবসাটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমি আমার মন্ত্রী মহোদয়কে জানিয়েছি যে আমরা এটা আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে খুঁজে বের করতে হবে যে কারা আমাদের দেশের নাগরিক হয়ে নাগরিকদের ক্ষতি করার চেষ্টা করতেছে। প্রায় কয়েক মাস বন্ধ থাকার পর সেপ্টেম্বর থেকে সৌদি আরবে ফ্লাইট শুরুর ঘোষণা দেয় দেশটির সরকার। তবে শুধুমাত্র সৌদি এয়ারলাইন্সকে যাত্রী পরিবহনের অনুমতি দেয় সৌদি কর্তৃপক্ষ। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাধারণ চালক হয়েও স্বাস্থ্য অধিদপ্তরে বিশাল সিন্ডিকেট গড়ে তোলেন মালিক। নিয়োগ বাণিজ্য টেন্ডারের মাধ্যমে তারা হাতিয়ে নিয়েছে কয়েকশো কোটি টাকা। গোয়েন্দা অনুসন্ধান বলছে এই চক্রে রয়েছে স্বাস্থ্যের 3 সাবেক মহাপরিচালক, 2 বিএমএ নেতা, 2 সচিব নেতাসহ 11 প্রভাবশালী। তাদের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেক অস্ত্র ও জাল টাকা সহ গ্রেপ্তার হয় রোববার। পরে র্যাব জানায় অবৈধভাবে শত কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন মালেক। অস্ত্র ও জাল টাকার 2 মামলায় মালেককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এরপর থেকেই চাঞ্চল্যকর সব তথ্য পাচ্ছে গোয়েন্দারা।
গোয়েন্দারা বলছে মালেক সিন্ডিকেটে অধিদপ্তরের ৩ শীর্ষ কর্মকর্তা ছাড়াও আছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, বিএমএ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ, সাচিপের শীর্ষ ৪ নেতা। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের 2 প্রশাসনিক কর্মকর্তা ও 2 অফিস সহকারীর সংশ্লিষ্টতাও পাওয়া গেছে। ফৌজদারি আইন বা ফৌজদারি অপরাধের পরিপ্রেক্ষিতেই র্যাব তাকে গ্রেফতার করে। অর্থাৎ এর বাইরে যে বিষয়গুলি আছে সেটি বাংলাদেশ সরকারের দুর্নীতি দমন কমিশন আছে, তারা এ বিষয়ে সংশ্লিষ্টভাবে দায়ভারপ্রাপ্ত কমিশন, তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে র্যাব প্রত্যাশা করে। র্যাব জানাচ্ছে দেশেই শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তুলেছেন মালেক। এছাড়া বিদেশেও পাচার করেছেন বিপুল পরিমাণ টাকা। এ বিষয়ে তদন্ত করতে সিআইডিকে চিঠি দিয়েছে সংস্থাটি। বিদেশে পাচার করে থাকতে পারেন বলে একটি তথ্য র্যাবের নিকট প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে র্যাব আনুষ্ঠানিকভাবে সিআইডি মানি লন্ডারিং ইউনিটের নিকট তার মানি লন্ডারিংয়ের বিষয়ে তদন্ত করার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। এদিকে মালেকের বিরুদ্ধে দায়ের হওয়া অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তভার বুঝে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে র্যাব। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তিতাস গ্যাস টি&টি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলী মোহাম্মদ আল মামুনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিনকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। এরই মধ্যে তিতাসের এমডি আল মামুনের কাছে তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে এসব তথ্য জমা দিতে বলা হয়েছে। দুদক জানিয়েছে আলী মোহাম্মদ আল মামুনের বিরুদ্ধে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে কার্যাদেশ দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে তিতাসের এমডির বিরুদ্ধে। ফার্মার্স ব্যাংকের করা 2 কোটি টাকা চেক জালিয়াতির মামলায় রিজেন্টের মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 4 অক্টোবর। সকালে ঢাকা মহানগর 3য় যুগ্ম দায়রা জজ মোহাম্মদ আল আমিন এ দিন নির্ধারণ করেন। পরে এই মামলায় 10,000 টাকা মুচলেকায় মোহাম্মদ শাহেদকে জামিন দেন আদালত। এর আগে সকালে মোহাম্মদ শাহেদকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে শুনানির পরবর্তী দিন ঠিক করেন। গত 10 আগস্ট সাবেক ফার্মার্স ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় শাহেদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। 2015 সালে ফার্মার্স ব্যাংকের 2 কোটি 71 লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত 27 জুলাই রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ, ফার্মার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। কিশোরীকে হত্যার দায় স্বীকার করে নারায়ণগঞ্জের আদালতে আসামিদের জবানবন্দি দেওয়ার পর তার জীবিত ফেরার ঘটনা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 4 নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়ে 5 নভেম্বর পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন আদালত। সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের বেঞ্চ আইনজীবী শিশির মনিরের রিটের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেন। একই সঙ্গে আসামি ও মামলার তদন্ত কর্মকর্তা সবার জবানবন্দি নেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। তবে আসামিরা চাইলে তাদের জবানবন্দির সময় আইনজীবী রাখতে পারবেন বলে অনুমতি দিয়েছেন বেঞ্চ। গত 4 জুলাই নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় 15 বছরের কিশোরী। এই ঘটনায় পুলিশ অটোরিকশা চালক রকিব, আবদুল্লাহ ও খলিলকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদ শেষে তারা ওই কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। 51 দিন পর জীবিত ফিরে আসে ওই কিশোরী। অর্থ পাচার মামলায় ক্যাসিনো ব্রাদার নামে পরিচিত পুরান ঢাকার বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা এনামুল হক এনু ও রূপন ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আদালত। মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস 4 নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন। এনু রূপন 2 ভাইয়ের অর্থ পাচার মামলার তদন্ত করতে গিয়ে তাদের নামে 121টি ফ্ল্যাট ও ব্যাংকে 19 কোটি টাকার সন্ধান পায় সিআইডি। এছাড়া ঢাকার বাইরেও তাদের আরও 6টি জমির সন্ধান পাওয়া গেছে। দেশে বিপুল সম্পদ গড়ার পাশাপাশি এনু রূপন বিদেশেও অর্থ পাচার করেছেন বলে জানায় সিআইডি। এসব অভিযোগে রাজধানীর বংশাল থানায় মানি লন্ডারিং আইনে মামলা করে সিআইডি। এর আগে 2019 সালের 24 সেপ্টেম্বর এনু ও রূপনের পুরান ঢাকার বানিয়ানগরের বাসায় এবং তাদের 2 কর্মচারীর বাসায় অভিযান চালায় র্যাব। সেখান থেকে 5 কোটি টাকা এবং 7.5 কেজি সোনা উদ্ধার করা হয়। এ ঘটনায় সূত্রাপুর ও গেন্ডারিয়া থানায় 6টি মামলা হয়।
নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে অস্ত্র মামলায় যুক্তিতর্ক শুরু হচ্ছে আজ। গত 9 সেপ্টেম্বর মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস এই দিন নির্ধারণ করেন। এই মামলায় পাপিয়া আত্মপক্ষ সমর্থন করেননি এবং কোনো সাফাই সাক্ষ্য দেননি। তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলা রাষ্ট্রপক্ষে 12 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। গত 24 আগস্ট অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেয় আদালত। মাত্র 7 কার্যদিবসে এই মামলার সাক্ষ্য গ্রহণ হয়। গত 29 জন পাপিয়া দম্পতির বিরুদ্ধে CMM আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা র্যাবের উপপরিদর্শক। রাজধানীতে ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন চলছে। রাজধানীর CMM আদালতে চলছে এই শুনানি। আজ শুনানি শেষে রায়ের দিন নির্ধারিত হতে পারে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এর আগে 21 সেপ্টেম্বর 5 আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দাবি করে রাষ্ট্রপক্ষ। 2015 সালে তেজগাঁওয়ের বেগুন বাড়িতে খুন হন ব্লগার ওয়াশিকুর। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামে 2 মাদ্রাসা ছাত্রকে আটক করে। সে বছরই সেপ্টেম্বরে ডিবি পুলিশ আনসারুল্লাহ বাংলা টিমের 5 সদস্য জিকরুল্লাহ, আরিফুল, সাইফুল, হাসিব ও জুনায়েদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। বর্তমানে হাসিব ও আবু তাহের জুনায়েদ পলাতক আছেন। দুর্নীতির মামলায় 66 লাখ টাকা সহ হাতে নাতে আটক কক্সবাজারের জেলা প্রশাসক কার্যালয়ের সার্ভেয়ার ওয়াসিম খানের জামিন বাতিল করেছে আপিল বিভাগ। এর আগে 21 জুলাই হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছিল চেম্বার আদালত। গেল 19 ফেব্রুয়ারি কক্সবাজার সদরের বাস টার্মিনাল এলাকায় ঘুষের টাকা সহ ওয়াসিমকে আটক করে র্যাব। এ সময় জব্দ করা হয় 66,75,000 টাকা। পরে ওয়াসিমের স্বীকারোক্তিতে আরও 26,84,600 টাকা জব্দ করে র্যাব। এই ঘটনায় ওয়াসিম সহ কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের 3 সার্ভেয়ারের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতির মামলায় ডেস্টিনির রফিকুল আমিনের জামিনের বিষয়ে আদেশ দেওয়া হবে রোববার সকালে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেয়। এর আগে 20 সেপ্টেম্বর রায়ের অনুলিপি না আসায় অর্থ পাচারের 2 মামলায় ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের জামিন শুনানি পিছিয়ে আজ দিন নির্ধারণ করেছিল আপিল বিভাগ। আর গত 20 আগস্ট অর্থ পাচারের অভিযোগে হওয়া 2 মামলায় রফিকুল আমিনের জামিন আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতকে মামলা দুটি 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেয় আদালত। পরে ওই আদেশের বিরুদ্ধে রফিকুল আমিন আপিল বিভাগে আবেদন জানান। 2012 সালে কলাবাগান থানায় অর্থ পাচারের অভিযোগে 2টি মামলা হয়। দুদকের করা এসব মামলায় সাধারণ বিনিয়োগকারীদের অর্থ স্থানান্তরের অভিযোগ আনা হয়। পরে গত 21 জুলাই রফিকুল আমিনের পক্ষে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইন বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়ে 2041 সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, তরুণদের দিনবদলের যাত্রার কেন্দ্রবিন্দুতে রাখতে চায় তার সরকার। আর এজন্য 2030 সালের মধ্যে দেশের সব মাধ্যমিক বিদ্যালয় হবে ডিজিটাল একাডেমি। করোনার কারণে জাতিসংঘের 75তম সাধারণ অধিবেশনে ভার্চুয়ালি যোগ দিচ্ছেন নানা দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। ডিজিটাল কোঅপারেশন অ্যাকশন ফর ফিউচার জেনারেশন শীর্ষক হাই লেভেল বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এ সময় তিনি বলেন, বিশ্বের ডিজিটাল সেবা শক্তি যে কতটা কোভিড-19 মহামারীতে যেমন প্রকাশ পেয়েছে, তেমন ডিজিটাল বৈষম্যের বিষয়টিও উন্মোচিত হয়েছে। The strength of digital services and also exposed the stark digital বিশ্বের অর্ধেক মানুষই ইন্টারনেট সেবা পাচ্ছে না। আমাদের অবশ্যই এই বৈষম্য দূর করতে হবে। বাংলাদেশের ডিজিটালাইজেশনের জন্য সরকারের উদ্যোগের ফলে ইন্টারনেট সেবা গ্রহণের দিক দিয়ে বড় ধরনের গতি হয়েছে। মোট ইন্টারনেট গ্রাহক এখন 10,34 লাখের উপরে। বাংলাদেশ by 2021 ডিজিটালাইজেশন নিয়ে তার সরকারের কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 103.8 মিলিয়নে দাঁড়িয়েছে, আর তা জনগণকে চেঞ্জ মেকার হওয়ার বিশাল সুযোগ এনে দিয়েছে। তরুণদের দিন বদলের যাত্রার কেন্দ্রবিন্দুতে রাখতে চাই। সেই লক্ষ্যে প্রতিটা মাধ্যমিক বিদ্যালয়ে 2030 সালের মধ্যে ডিজিটাল একাডেমি অ্যান্ড সেন্টার অফ এক্সেলেন্স গড়ে তোলা হবে। এতে চতুর্থ শিল্প বিপ্লবে উদীয়মান চাকরির বাজারে আমরা এগিয়ে থাকব। এ সময় ডিজিটাল কানেক্টিভিটির মাধ্যমে অর্থনৈতিক বিকাশ সহজতর করা, নারীর ক্ষমতায়ন সহ সমাজ পরিবর্তনে তার সরকারের লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটি টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন ও করোনার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করবে।
রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের নকশা ত্রুটি নিয়ে একে অন্যকে দুষছে দুই পক্ষ। সেতু বিভাগ বলছে এর দায় নিতে হবে রেলওয়েকে, আর রেলমন্ত্রীর দাবি সড়ক বিবেচনা করেই নকশা করা হয়েছে, নতুন চাহিদা দিচ্ছে সেতু কর্তৃপক্ষ। এতে মাওয়া ও জাজিরা অংশে রেল সংযোগ প্রকল্পের কাজ বন্ধ রয়েছে প্রায় 1 মাস ধরে। ত্রুটি সংশোধনে 2টি টেকনিক্যাল টিম গঠন করেছে রেল মন্ত্রণালয়। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর সহ 8 জেলা হয়ে যশোর পৌঁছাবে 172 কিলোমিটারের এই রেলপথ। ৩৯,246 কোটি ৮০ লাখ টাকার প্রকল্পটি বাস্তবায়ন করছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। 2016 সালের জানুয়ারিতে কাজ শুরুর পর 4 বছর 8 মাসের মাথায় এর নকশায় দেখা গেছে বড় ধরনের ত্রুটি। পদ্মা সেতু প্রকল্পের কর্তৃপক্ষ আগস্টের শেষের দিকে মাওয়া অংশের 2টি ও জাজিরা প্রান্তের 2টি পিলারের নকশা নিয়ে আপত্তি জানায়। 80 কিলোমিটার বেগে দুরন্ত গতিতে ছুটে আসা গাড়িগুলো পদ্মা সেতুতে ওঠার মুখে ঠিক এখানে এসে বাধাপ্রাপ্ত হবে, কেননা রেল প্রকল্পের যে 14 এবং 15 নম্বর পিলারটি নির্মাণ করা হচ্ছে তাতে প্রয়োজনীয় 5.7 মিটার উচ্চতা নেই এবং একই সঙ্গে রাস্তার দুপাশের যে প্রশস্ততা দরকার সেটিও নেই, যার কারণে ভারী যে যানগুলো রয়েছে সেটি এই রেল লাইনের নিচ দিয়ে পদ্মা সেতুতে উঠতে পারবে না। প্রকল্প পরিচালক বলছেন, নকশায় আন্তর্জাতিক মান অনুসরণ করা হয়নি। স্ট্যান্ডার্ড যে হাইট আছে ন্যাশনাল হাইওয়ের জন্য 5.7 মিটার, এখানে কিছুটা কম আছে, তাহলে তো আমাদের ন্যাশনাল হাইওয়ে স্ট্যান্ডার্ডও থাকলাম না, এবং এটা ইন্টারন্যাশনাল হাইওয়ে, কাজেই এখানে যানবাহন চলাচলে অসুবিধা হবে। প্লাস আমাদের উইথ তো কম আছে, হরিজেন্টাল ক্লিয়ারেন্সও কম এবং ভার্টিক্যাল ক্লিয়ারেন্সও কম হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে তারা আমাদের সাথে আসলে এটা করে নাই, মত বিনিয়োগ করে নাই, উচিত ছিল। তবে এই অভিযোগ আমলে নিচ্ছে না রেল সংযোগ প্রকল্প। রেলমন্ত্রীর দাবি, সড়কের বিষয়টি মাথায় রেখেই নকশা করা হয়েছে। নতুন করে উচ্চতা ও প্রশস্ত বাড়ানোর দাবি করছে সেতু বিভাগ। যে রিকোয়ারমেন্ট যেটা সেই অনুযায়ী এখানে কাজ হচ্ছে। নর্মালি হয় 9.1, এটা 15.5, আনইউজুয়াল 5.5। আমাদের যে রিকোয়ারমেন্ট সেটা ধরেই আমরা কাজ করতেছি এবং সেটাই আছে। এখন তারা বলছে 5.7 লাগবে, এইটা অ্যাডজাস্ট করা সম্ভব। দ্বিমত হচ্ছে ওয়াইডিং এর নিয়ে। আমরা বলতেছি যে 15.5 তোমাদের অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট, তোমরা ডিজাইনটা করো। এই সাইডের ডিজাইনটা তারা এখনো কমপ্লিট করেনি ফাইনাল রোড, কিন্তু আমরা যেহেতু কাজগুলো আগে করতেছি আমাদের জন্য তারা এই বাধ্যবাধকতা তৈরি করে দিয়েছে। অর্থায়ন থেকে শুরু করে নানা জটিলতায় পিছিয়ে রেল সংযোগ প্রকল্প। নতুন করে দেখা দেয়া এ সমস্যায় প্রকল্প আরও পেছানোর শঙ্কা তৈরি হয়েছে। সঙ্গে ব্যয় বাড়ার ইঙ্গিতও দিলেন রেলমন্ত্রী। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2021 সালের ডিসেম্বরের মধ্যে মেট্রো রেল চালু করতে হলে জনবল বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, করোনার ক্ষতি কাটিয়ে উঠতে হলে 24 ঘন্টায় এখন কাজ করতে হবে। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জানালেন, এরই মধ্যে নির্মাণ কাজের গতি বেড়েছে, তবে জনবল বাড়ানো কঠিন। মেট্রো রেল প্রকল্পের যে অংশে জাপানিরা কাজ করছিল, করোনার সময় সেখানে কাজ বন্ধ ছিল। এতে আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ বেশি বিঘ্নিত হয়েছে। দাপ্তরিক কাজ চললেও থেমেছিল মাঠ পর্যায়ের কাজ। প্রথম অংশের যে কাজ আছে সেটা আমরা 75.50 শেষ করেছি। সেই জায়গাটাতে কিন্তু আপনি দেখবেন যে এখন রেল লাইন বসতেছে, সেখানে বৈদ্যুতিক লাইন বসতেছে, এবং আরো যে আনুষঙ্গিক যে কাজকর্ম, অর্থাৎ পূর্ত কাজের পরে যেই ধাপটা হয় সেই ধাপটা এখন চলতেছে। আর আপনি যদি আগারগাঁও থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত বা মতিঝিল পর্যন্ত দেখেন, তাহলে এখানে দেখবেন যে এখানে পূর্ত কাজটাই চলতেছে। তিনি আরো জানান, আলাদা হাসপাতালের ব্যবস্থা রাখা হলেও জাপানিরা তাতে আস্থা রাখেনি। তবে এরই মধ্যে জাপানি বিশেষজ্ঞরা আসতে শুরু করেছে, কাজের ধাপও বাড়ানো হয়েছে। জনবল এবং ইকুইপমেন্ট ব্যাপকভাবে যেহেতু ব্যবহার করতে পারতেছি না, আমরা শিফটের সংখ্যা বৃদ্ধি করে যেই জায়গাটুকু আমরা পিছিয়ে গেছি সেই জায়গাটুকু কাভার আপের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। যে কোভিড পরিস্থিতি যদি উন্নতি হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়, তাইলে এই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারবো। আর যদি স্বাভাবিক না হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে। বর্তমান জনবল দিয়ে কাজে কাঙ্ক্ষিত গতি আনা সম্ভব নয় বলছেন বিশেষজ্ঞরা। 24 ঘন্টাটাকেই কাজে লাগাতে হবে। রাতের বেলাটা কাজের প্রোডাক্টিভিটি বেশি হয়। একই লোক দিয়ে কিন্তু রাতের বেলা হবে না, এখানে কিন্তু 2 সেট লোক লাগবে যারা ফ্রেশ উদ্যমে রাতের বেলা কাজ করবে। ম্যানেজমেন্টের যেমন লোক লাগবে, এটার কিন্তু একটা চেইন অফ কমান্ড আছে। আমি কিছু লেবার ওয়ার্কার শ্রেণী, মাঝখানে কিন্তু টেকনিক্যাল লেভেলের কিছু আছে। সুতরাং সব লেভেলেই যদি আমি জোড়ায় জোড়ায় তৈরি করতে পারি, তাহলে জনগণের এই যে সুন্দর একটা
প্রজেক্ট, এটাকে তাড়াতাড়ি ব্যবহার উপযোগী করতে পারবো। নির্ধারিত সময়ে মেট্রো রেলের কাজ শেষ করার জন্য যথেষ্ট প্রস্তুতি দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত 5 দিন ধরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এছাড়া হাতিয়া চেয়ারম্যান ঘাট নৌ রুটেও বন্ধ রয়েছে সি ট্রাক চলাচল। আবহাওয়া অফিস জানিয়েছে, সাগরের লঘুচাপের কারণে জেলার সর্বত্র বৃষ্টিপাত হচ্ছে। গত 24 ঘন্টায় 99 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সমুদ্র উপকূলে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করে সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে। চট্টগ্রাম বিআইডব্লিউটি এর কর্মকর্তা নয়নশীল জানান, সাগর ও নদী উত্তাল থাকায় হাতিয়ার সাথে সকল নৌ যোগাযোগ আপাতত বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নৌ চলাচল আবারও শুরু করা হবে। রাজধানীর গুলশানের হর্স অ্যান্ড হর্স রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বিপুল বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রাত 10টা থেকে 12টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ সময় রেস্টুরেন্টে বিপুল মদ ও বিয়ারের অবৈধ মজুদ দেখতে পায় তারা। কোনো ধরনের লাইসেন্স ছাড়া বিদেশি মদ, বিয়ার বিক্রি ও সীসা লাউঞ্জ পরিচালনার দায়ে রেস্টুরেন্টের ম্যানেজার সহ 2 জনকে আটক করা হয়। এই রেস্টুরেন্টে ফাস্টফুড ও বেকারি খাবারের পাশাপাশি বিক্রি করা হতো মদ। অভিযানে 203 বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, 810 ক্যান বিয়ার, 2 কেজি নিষিদ্ধ সীসা ও 3টি হুকা জব্দ করা হয়। এখানে সীসাও খাওয়ানো হয়। সীসা পাওয়া গেছে 2 কেজি এবং হুক্কা পাওয়া গেছে 3 পিস। এবং আমরা ইতিমধ্যে এগুলো সংরক্ষণের দায়ে 2 জনকে গ্রেপ্তারও করেছি। একজন মনির এখানকার অ্যাকাউন্টস অফিসার এবং নাহিদ সারোয়ার এখানকার ম্যানেজার। আর মালিক পলাতক আছেন মেহেরুন্নেসার মনসুর। আমরা অবশ্যই তার বিরুদ্ধে মামলা করব। ভারী বৃষ্টি ও উজানের ঢলে উত্তরাঞ্চলের বেশিরভাগ নদ নদীর পানি বাড়ছে। ধরলা, তিস্তা সহ বেশ কটি নদীরই পানি বিপদসীমার ওপরে বইছে। গত কয়েকদিনে প্লাবিত হয়েছে অনেক গ্রাম। কুড়িগ্রামে ধরলা নদীর পানি বেড়ে নিচু এলাকার বেশ কিছু আমন ধান ও সবজির ক্ষেত তলিয়ে গেছে। পানি উঠেছে ঘরবাড়িতেও। জেলার উলিপুরের চর বজরা, সদর উপজেলার সারডোব, মেঘলবাসা সহ আরও কয়েকটি এলাকায় ভাঙন তীব্র হয়েছে। গত 2 দিনে বিলীন হয়ে গেছে স্কুল সহ অর্ধশত বাড়িঘর। তিস্তার পানি বাড়ায় 15টি চরাঞ্চলের 5000 মানুষ এখন পানিবন্দী। তলিয়ে গেছে রোপা আমনের ক্ষেত। এদিকে লালমনিরহাটেও তিস্তা ধরলা নদীর পানি বাড়ছেই। সদর উপজেলার রাজপুর, তাজপুর, গোকুন্ডা, মোগলহাট, কুলাঘাট সহ 15টি গ্রামের 10,000 মানুষ এখন পানিবন্দী। ডুবে গেছে চরাঞ্চলের ক্ষেতের ফসল সহ রাস্তাঘাট। বাসাবাড়িতে পানি ঢোকায় অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু রাস্তায়। কিছুদিন আগে বন্যা হয়ে গেল, এখন ঘরেতে 1 হাঁটু পানি। এখন মানুষ সব ধরি বাজামো কোথায়, বাঁচার কোনো বুদ্ধি নাই। বাংলাদেশ ও ভারতের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে গতকাল থেকেই তিস্তার পানি বৃদ্ধি পেতে শুরু করে এবং গতকাল সন্ধ্যায় বিপদসীমা ডালিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে। চরাঞ্চল এবং নিম্নভূমিতে বসবাসরত জনসাধারণকে সচেতন করার জন্য আমরা স্থানীয় জনপ্রতিনিধিকে বিষয়টি গতকালই অবহিত করেছি। কোনোভাবেই থামছে না ঢাকা আরিচা মহাসড়কের দুর্ঘটনা। গেল 8 মাসে মহাসড়কের ধামরাই অংশে 47টি দুর্ঘটনায় প্রাণ গেছে 28 জনের। আহত হয়েছে অন্তত 93 জন। অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিংকেই দায়ী করা হচ্ছে। সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠনের নেতাকর্মীদের। গেল 23 আগস্ট ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢাউটিয়া এলাকায় পিকআপ ভ্যান ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে প্রাণ হারায় 2 জন। এর আগে 16 আগস্ট বাথুলিতে বাস চাপায় মারা যায় মোটরসাইকেলের 2 আরোহী। আর 3 আগস্ট একই এলাকায় বাস পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালকসহ ঘটনাস্থলে মারা যায় আরও 3 জন। গত 8 মাসে মহাসড়কের শুধু ধামরাই অংশেই দুর্ঘটনা ঘটেছে 47টি। এতে মারা গেছে 28 জন, আহত হয়েছে অন্তত 93 জন। যানবাহনের বেপরোয়া গতি দুর্ঘটনার অন্যতম কারণ মনে করছেন স্থানীয়রা। কারণ নিয়ম কেরোর বাধা কেউ মানে না। কারণ আমি একটা গাড়ি সিঙ্গেল দিলাম, ও সিঙ্গেল মানতে চলে ঢুকাই দিল আগে। দেখা যাচ্ছে কি একজনকে ওভারটেক করার জন্য আরেকজন মরোয়া হয়ে ওঠে। তখন দেখা যাচ্ছে কি মুখোমুখি সংঘর্ষটা এই কারণে বেশি ঘটে।
সড়ক দুর্ঘটনা রোধ ও গতি নিয়ন্ত্রণে মহাসড়কে হাইওয়ে পুলিশের নজরদারি বাড়ানোর দাবি নিরাপদ সড়ক চাই এর নেতাকর্মীদের। ঢাকার চা মহাসড়কের ধামরাই এরিয়াতে অনেক বাঁক রয়েছে, এর ফলে চালকরা দ্রুত গতিতে গাড়ি চালায়, এর কারণে অনেক সময় দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে। সর্বোচ্চ চেষ্টা দিয়ে তারা মাঠ পর্যায়ে কাজ করে। আমি মনে করি যে সড়ক দুর্ঘটনা কিছু হলো হ্রাস হবে। তবে হাইওয়ে পুলিশ বলছে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে স্পিড গান দিয়ে যানবাহনের গতি নজরদারি সহ চালকদের সচেতন করতে কাজ চলছে। মহাসড়কের দুর্ঘটনা রোধ করার জন্য আমাদের মহাসড়কে বিশেষ করে 3 হুইলার যাতে কোনো অবস্থা চলতে না পারে এবং মানুষ যাতে তাদের জেব্রা ক্রসিং এবং ফুট ওভারব্রিজ ব্যবহার করে এই জন্য প্রচারণা চালানো হচ্ছে। ঢাকা আরিচা মহাসড়ক 6 লেনে উন্নীতকরণের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলে দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে বলে মনে করছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আবারও উদাহরণ তৈরি করলো আইএফআইসি ব্যাংক। করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের বিনা জামানতে মাত্র 4% সুদে 50,000 টাকা পর্যন্ত ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে জামালপুর ও শেরপুর জেলার 800 ব্যবসায়ী আছেন এই তালিকায়। পর্যায়ক্রমে 30 জেলায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই সুযোগ পাবেন। করোনায় দীর্ঘ লকডাউনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হকার, মুদি দোকানদারদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা। দীর্ঘদিন ব্যবসা করতে না পেরে এদের অনেকেই পুঁজি ভেঙে সংসার চালিয়েছেন, এখনও ভুগছেন তীব্র অর্থ সংকটে। আবারও ব্যবসায় ফিরতে অনেকেই দাদন নিচ্ছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় পূর্ণ অর্থায়ন ঋণ দিচ্ছে আইএফআইসি ব্যাংক, আর এতে সহযোগিতা করছে দোকান মালিক সমিতি। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে দুপক্ষের মধ্যে চুক্তি সই হয়। ব্যাংক কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে জামালপুর ও শেরপুরের 800 ব্যবসায়ীকে প্রশিক্ষণ দিয়েছে দোকান মালিক সমিতি। তারা মাত্র 100 টাকায় অ্যাকাউন্ট খুলতে পারবেন আইএফআইসি ব্যাংকে। এরপর সক্ষমতা যাচাই করে ঋণ দেয়া হবে। লাগবে না কোনো জামানত। 9% সুদের 5%ই দেবে সরকার, আর বাকিটা পরিশোধ করবেন ঋণ গ্রহীতা। ক্ষুদ্র দোকানদার আছে, ফুটপাতে যারা আপনার ডাব বিক্রি করে, ফল বিক্রি করে তারা আছে, যারা আপনার ফুটপাতে ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য অন্য মানে সবজি বিক্রি করে তারা আছে। অর্থাৎ যাদের পুঁজির পরিমাণ হচ্ছে 20 থেকে 50,000 টাকার মধ্যে, যাদের সারাদিনের রোজগারের পরিমাণটা হচ্ছে 3 থেকে 500 টাকার মধ্যে। 50 কোটি 100 কোটি টাকার যে প্রজেক্ট ফাইন্যান্স বড় বড় যে লোন আমরা দিয়ে থাকি, একইভাবে এই লোনগুলি বিবেচিত হবে না। এটার জন্য খুব সহজ পদ্ধতি নির্ধারণ করে দেওয়া আছে, যা বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে উল্লেখ করা আছে। আমরা সেই মোতাবেক এই লোনগুলি বিতরণের ব্যবস্থা করব। পর্যায়ক্রমে 30 জেলার ব্যবসায়ীদের এই কার্যক্রমের আওতায় আনতে চায় দোকান মালিক সমিতি। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বোচ্চ সংখ্যক ব্যবসায়ীকে ঋণ দেয়া হবে। এমন নয় যে 50,000 টাকায় সীমাবদ্ধ থাকবে। ওনার কার্যক্রম, ওনার ব্যবসার যখন কলেবর বৃদ্ধি পাবে, ওনার চাহিদা বৃদ্ধি পাবে, ব্যাংকের সাথে ওনার ঋণ লেনদেনের যে ট্র্যাক রেকর্ড সৃষ্টি হবে, এই 50,000 টাকা একসময় 1 লাখ টাকা উন্নীত হবে, একসময় 2 লক্ষ টাকা উন্নীত হবে। দোকান মালিক সমিতির হিসাবে করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 60 লাখ ক্ষুদ্র ব্যবসায়ী। এদের জন্য 2000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে সরকার, কিন্তু আইএফআইসি ছাড়া অন্য ব্যাংকগুলো এই কার্যক্রমে এখনও সাড়া দেয়নি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় 3 মাসের বেশি সময় ব্যবসা বন্ধ থাকলেও আবার ঘুরে দাঁড়াচ্ছে আবাসন খাত। গেল 2 মাসে বিক্রি বেড়েছে 20 থেকে 25 ভাগ, আর ব্যবসা বাড়াতে 25 ভাগ পর্যন্ত ছাড় দিচ্ছেন ব্যবসায়ীরা। সেই সঙ্গে নির্মাণ কাজ চালু হয় বেড়েছে শ্রমিকদের আয়ও। গৃহায়ন কর্তৃপক্ষ বলছে, সরকারি প্রণোদনার পাশাপাশি নির্মাণ কাজ চালু হওয়ায় গতিশীল হচ্ছে এই খাত। করোনা পরিস্থিতির ক্ষতি মোকাবেলায় আবারও শুরু হয়েছে আবাসন খাতের নির্মাণ কাজ, ফলে বেড়েছে শ্রমিকদের কর্মব্যস্ততা। পুরোদমে না হলেও কাজ শুরু হওয়ায় বেড়েছে আয়ের সুযোগ। এতে পরিবার নিয়ে কোনো রকমে চলার সুযোগ মিলেছে বলেও জানান তারা। হালকা বাড়ছে, আগে যেমন হয়তো তেমন হয় না। তো দেখা গেছে আগে মাসের মধ্যে 25 দিন হইতো, এখন মাসের মধ্যে 20 দিন 15 দিন এমন হয়। আছি আমরা মোটামুটি ভালোই আছি, আল্লাহর রহমতে আল্লাহ ভালো রাখছে। আবাসন খাতের সংগঠন দিহাব বলছে, করোনার মধ্যে শূন্যের কোঠায় নেমে এসেছিল আবাসন ব্যবসা। তবে বর্তমানে আবারও শুরু হয়েছে ফ্ল্যাট বিক্রি। বিভিন্ন জায়গায় বিক্রি শুরু হয়েছে, হ্যাঁ কিছু কিছু ছাড় দিতে হচ্ছে এবং এটা বিক্রিটা শুরু হয়েছে, যেটা আমরা সন্দিহান ছিলাম। আর একটা জিনিস তো বলতেই হয় যে প্রণোদনা প্যাকেজে যেটা এসছে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে উনি বিভিন্ন সেক্টরে দিয়েছেন, আমাদের সেক্টরে কিন্তু দিয়েছে। গৃহায়ন কর্তৃপক্ষ বলছে, আবাসন খাতের ব্যবসায়ী গতি ফেরাতে প্রণোদনার পাশাপাশি সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
অনুমোদনা দেওয়াতে সবচেয়ে যেটা সুবিধা হয়েছে যে এখন মানুষের ভিতরে একটা আস্থা ফিরে আসছে এবং আরো পূর্বের ন্যায় এটা করতে পারবে। সরকারের পক্ষ থেকে সকল সহযোগিতা তাদেরকে দেওয়া হচ্ছে এবং আমরা দিব। তবে আবাসন খাতের মন্দা কাটাতে আমলাতান্ত্রিক জটিলতা দূর করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 6 দিনের ব্যবধানে দেশের বাজারে কমল স্বর্ণের দাম। ভরিতে 2449 টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। ফলে 22 ক্যারেটের স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে এখন 74,008 টাকায়। বৃহস্পতিবার থেকে স্বর্ণের এই নতুন দর কার্যকর হবে জানিয়েছে বাজুস। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর কিছুটা কমে যাওয়া এবং ক্রেতাদের কথা বিবেচনা করেই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 21 ক্যারেট স্বর্ণের ভরি এখন 70,859 টাকা, আর 18 ক্যারেট 62,111 টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ 51,788 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে রূপার দাম রয়েছে অপরিবর্তিত। এর আগে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ও ডলারের মান বেড়ে যাওয়ায় গত 18 সেপ্টেম্বর প্রতি ভরিতে 2,449 টাকা দাম বাড়িয়েছিল বাজুস। বিশ্বে করোনায় ফের বেড়েছে আক্রান্ত মৃত্যু। একদিনে প্রাণ গেছে 6,000 মানুষের। আক্রান্ত 3,14,000-এর বেশি। এ পর্যন্ত মৃতের সংখ্যা 9,81,000 ছাড়িয়েছে। আক্রান্ত 3,20,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে আগামী 3 মাসে আরও 1.5 লাখের প্রাণহানির সংখ্যা জানিয়েছে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। ভারতে লকডাউন ঘোষণার 6 মাস পরেও কমেনি করোনা সংক্রমণ। প্রতিদিনই হচ্ছে নতুন রেকর্ড। সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্র, অন্ধ্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লি ও পাঞ্জাবের। পরিস্থিতি মোকাবিলায় বুধবার এই 7 রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় রাজ্যের জন্য বরাদ্দ অর্থের 50% করোনা মোকাবিলায় ব্যয় করার সিদ্ধান্ত আসে। বুধবার দেশটিতে শনাক্ত 89,000-এর বেশি, আর মৃত্যু 1,152 জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা 91,000-এর বেশি, আর আক্রান্ত ছাড়িয়েছে 57 লাখ। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে বেড়েছে সংক্রমণ ও প্রাণহানি। যুক্তরাষ্ট্রে একদিনে শনাক্ত 41,000-এর বেশি, প্রাণ গেছে 1,112 জনের। দেশটিতে মৃতের সংখ্যা 2,06,000-এর বেশি। এ পরিস্থিতিতে নতুন সংখ্যা জানিয়েছে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তারা বলছেন, প্রাণহানির এই ধারা অব্যাহত থাকলে আগামী 3 মাসে প্রাণ যাবে আরও 1.5 লাখের। পরিস্থিতির অবনতি হয়েছে বিভিন্ন দেশে। সংক্রমণ রোধে কড়াকড়ি আরোপ করেছে ফ্রান্স। প্যারিস সহ ঝুঁকিপূর্ণ শহরে 10 জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে সরকার। কানাডা দ্বিতীয় ধাপে সংক্রমণের মুখে রয়েছে বলে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ ধাপ প্রথম ধাপের চেয়েও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। লকডাউনের বিপক্ষে বিক্ষোভ হয়েছে স্পেনের মাদ্রিদে। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় গণপরিবহনে মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিয়েছে নিউজিল্যান্ড সরকার। তবে অকল্যান্ডে এখনও থাকছে বিধিনিষেধ। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের লুইভিল। কৃষ্ণাঙ্গ ব্রেওনা ট্রেইলার হত্যার ঘটনায় কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন না হওয়ায় রাজপথে নামে কয়েক হাজার মানুষ। কারফিউ না মেনেই চলে বিক্ষোভ। এ সময় গুলিবিদ্ধ হন 2 পুলিশ সদস্য। তবে তাদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত 13 মার্চ 26 বছর বয়সী স্বাস্থ্যকর্মী ব্রেওনা টেইলারের বাড়িতে ঢুকে তাকে কয়েক দফা গুলি করেন পুলিশ সদস্য ব্রেট হ্যানকিজন। এতে মারা যান টেইলার। তবে বুধবার ব্রেট সহ 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যার অভিযোগ না এনে ঝুঁকিপূর্ণ অভিযান চালানোর অভিযোগ আনেন রাজ্যের গ্র্যান্ড জুরি। এরপরই রাজপথে নামে বিক্ষোভধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লুইভিলে জারি করা হয়েছে জরুরি অবস্থা। মোতায়েন রয়েছেন ন্যাশনাল গার্ডের সদস্যরা। আইপিএলে দ্বিতীয় জয়ের খোঁজে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রাত 8টায় বিরাট কোহলিদের প্রতিপক্ষ কিংস 11 পাঞ্জাব। 3 মৌসুম পর জয় দিয়ে মিশন শুরু করেছে বেঙ্গালুরু। টপ অর্ডারে কোহলির আস্থার প্রতিদান দিয়েছেন দেবদূত পাদিকাল। ছন্দে আছেন অ্যারন ফিঞ্চ। মিডল অর্ডারে বেঙ্গালুরুর ভরসা এভিডি ভিলিয়ার্স ও বিরাট কোহলি। প্রথম ম্যাচে ছন্দে ছিলেন ডেলস্টেইন ও উমেশ যাদব। 2 পেসারের ব্যর্থতায় সুযোগ পেতে পারেন ক্রিস মরিস। বল হাতে অনবদ্য ছিলেন যুজবেন্দ্র চাহাল। অন্যদিকে দিল্লির বিপক্ষে ব্যাটিং লাইন আপ ভুগিয়েছে পাঞ্জাবকে। মায়াঙ্ক আগারওয়াল ছাড়া লোকেশ রাহুল, গ্লেন ম্যাক্সওয়েলরা আলো ছড়াতে পারেননি। ভারসাম্য আনতে একাদশে থাকতে পারেন গেইল। মৌসুমের শুরুতে ইউএফার প্রথম টুর্নামেন্ট বায়ার্ন মিউনিক আর সেভিয়া লড়বে সুপার কাপের জন্য। হাঙ্গেরির বুদাপেস্টে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়।
চ্যাম্পিয়ন্স লিগের সেরা বায়ার্ন এখন ফর্ম আর শক্তিমত্তায় ফেভারিট। তারপরও প্রতিপক্ষকে নিয়ে সতর্ক কোচ হান্সি ফ্লিক। অন্যদিকে জার্মান চ্যাম্পিয়নদের সহজেই ছাড় দিতে চায় না সেভিয়া। ইউরোপের রাজা বায়ার্ন মিউনিখ এখন অপরাজেয়। জয়ের নেশা বাভারিয়ান ডেরায়। ধারে ভাড়ে পিছিয়ে সেভিয়া, কিন্তু ওরাও ইউফার টুর্নামেন্টে দুর্দান্ত। 7 বছরে চতুর্থবার সুপার কাপের লড়াইয়ে স্প্যানিশ ম্যাটাডর। হ্যাভিড ভার্সেস হাঙ্গার, মর্যাদার দ্বৈরথে কে জিতবে? হাঙ্গেরির পুস্কাস অ্যারেনায় ফাঁকা থাকছে না গ্যালারি। সীমিত দর্শক আবেদন কিছুটা হলেও বাড়াবে নিঃসন্দেহে। সেজন্য কোভিড টেস্টের সামনে পড়তে হবে সবাইকে। 31 ম্যাচে অপরাজিত বায়ার্ন নতুন মৌসুমেও উড়ন্ত শুরু করেছে। শালকের জালে 8 গোল প্রতিপক্ষের জন্য দিচ্ছে সতর্কবার্তা। গোল মেশিন লেভানডস্কি আক্রমণের প্রাণ, আর স্কোরারের অভাব নেই জার্মান শিবিরে। লেরয় সানের অন্তর্ভুক্তি বাড়িয়েছে শক্তি, তবে মাঝমাঠের আলকান্তারার শূন্যতা ভোগাতে পারে। মৌসুমের প্রথম ট্রফি কোনো মতে হাতছাড়া করতে চাইবে না ফ্লিকের দল। নিঃসন্দেহে সেভিয়ার বিপক্ষে লড়াই সহজ হবে না, তবে জয় ধরে রাখতে আমরা আত্মবিশ্বাসী। প্রতিপক্ষ ভিন্ন কৌশলে আমাদের চমকে দিতে পারে, তবে আশা করি ম্যাচটা দারুণ হবে। এখনও লিগ মিশন শুরু হয়নি সেভিয়ার। 2টি ম্যাচ স্থগিতে মনোযোগ বাড়িয়েছে সুপার কাপে। নতুন মৌসুমে রাকিটিচকে নিয়ে লোপেতেগির নতুন ছক। লুক ডি ইয়ং, লুকাস ওকাম্পোস পরীক্ষিত পারফর্মার। বায়ার্নের পরীক্ষায় দলের সমন্বয়ে গুরুত্ব কোচের। বায়ার্ন কঠিন প্রতিপক্ষ, তাদের বিপক্ষে ভুলের সুযোগ নেই। জয় পেতে প্রয়োজন সমন্বিত পারফরমেন্স। ছেলেদের মধ্যে জয়ের ক্ষুধা আছে, শিরোপা জিততে এটাই দরকার। দুইবারের মুখোমুখিতে বায়ার্ন জিতেছে একবার, অন্য ম্যাচ হয়েছে গোলশূন্য ড্র। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ লিগ কাপে বার্নসলিকে 6-0 গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। হ্যাট্রিক করেছেন নতুন রিক্রুট কাই হ্যাভার্টস। এদিকে নতুন মৌসুমে দুর্দান্ত আর্সেনাল লেস্টার সিটিকে 2-0 গোলে হারিয়েছে গানাররা। লিভারপুল ম্যাচে হারের ক্ষত ভুলতে স্ট্যামফোর্ড ব্রিজে দাপুটে শুরু চেলসির। 19 মিনিটে বার্নসলির বিপক্ষে গোল উৎসবে শুরুটা করেন ট্যামি আব্রাহাম। লিড ডাবল করতে 9 মিনিট সময় নেয় কাই হ্যাভার্টস। বিরতির পর 10 মিনিটে ব্যবধানে জোড়া গোল করে হ্যাট্রিক পূর্ণ করেন জার্মান স্ট্রাইকার। মাঝে রস বার্কলি নাম লেখেন স্কোরশিটে, আর শেষ গোলটা আসে অলিভিয়ের জিরুর কল্যাণে। এদিকে প্রিমিয়ার লিগের ছন্দ লিগ কাপেও ধরে রেখেছে আর্সেনাল। মিকেল আর্তেতা 7 পরিবর্তন নিয়ে নামলেও গানারদের জয় আটকাতে পারেনি লেস্টার সিটি। চতুর্থ রাউন্ডে আর্সেনালের সম্ভাব্য প্রতিপক্ষ লিভারপুল। এদিকে ইংলিশ লিগ কাপের আরেক ম্যাচে মাঠে নামছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। রাত 1:45 এলেন ইআর স্টেডিয়ামে লিঙ্ক সিটির অতিথি অলরেডস। একই সময় ইতিহাদ স্টেডিয়ামে ম্যান সিটি লড়বে বোর্নমাউথের বিপক্ষে। লিঙ্ক সিটির বিপক্ষে সাইড বেঞ্চ পরখের সুযোগ লিভারপুলের। জো গোমেজ, জোয়েল মাতিপ, জর্ডান হেন্ডারসনরা থাকছেন বিশ্রামে। আলিসন বেকারের বদলে গোলবার সামলাবেন আদ্রিয়ান। অলরেড জার্সিতে অভিষেক হতে পারে দিয়েগো জতার। শুরুর একাদশে থাকতে নতুন রিক্রুট থিয়াগো আলকান্তারা। এদিকে বোর্নমাউথের বিপক্ষে দ্বিতীয় সারির দল নিয়ে নামতে পারে ম্যান সিটি। চোটের কারণে থাকছেন না সার্জিও আগুয়েরা, জোয়াও কানসেলো ও এরিক গার্সিয়া আর বার্নার্দো সিলভা। বোর্নমাউথ ম্যাচ মিস করছেন করোনা পজিটিভ ইলকাই গুন্দোয়ানো। নেইমারের পর এবার নিষেধাজ্ঞায় পিএসজির আনহেল ডি মারিয়া। ফ্রেঞ্চ লিগে মার্সেই ডিফেন্ডার আলভারো গঞ্জালেসের উপর থুতু ছিটিয়ে 4 ম্যাচ নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টাইন উইঙ্গার। গেল সপ্তাহে পিএসজি মার্সেই ম্যাচের শেষ ভাগে বিবাদে জড়িয়ে পড়েন 2 দলের ফুটবলাররা। এই ঘটনায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন 2 দলের 4 ফুটবলার। পরে ভিএআরের সহায়তায় নেইমারকেও লাল কার্ড দেখানো হয়। মার্সেইর অভিযোগ ডিফেন্ডার আলভারো গঞ্জালেসকে থুতু মেরেছেন আনহেল ডি মারিয়া। তদন্ত করে আর্জেন্টাইন উইঙ্গারকে 4 ম্যাচ নিষিদ্ধ করে লিগ কর্তৃপক্ষ। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে 29 সেপ্টেম্বর থেকে। 11 অক্টোবর এফসি নন্তের বিপক্ষে নামবে ডি মারিয়া। এই ছিল 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ফেসবুক, ইউটিউব ও টুইটারে চোখ রাখুন সংবাদের আরও বিস্তারিত দেখতে।